আজকে গল্পের নাম গুপ্তচর। লেখাটি লিখেছেন অভিষেক ব্যানার্জি ওরফে অর্চি ব্যানার্জি। শুরু করছি গুপ্তচর। একটা সুন্দর গল্পমুখর নৈশভোজের আসর মুহূর্তে ভেস্তে গেল রেডিও থেকে ভেসে আসা একটা খবরের জন্য। ভগৎ সিং এর ফাঁসি হয়েছে। বাড়ির কর্তা খাবারের প্লেট অর্ধভুক্ত রেখেই উঠে গেলেন। রাজামণির শিশুসুলভ আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের দিকে। ভগৎ সিং কে মা? প্রশ্ন করল রাজামণি। দেশে তখন অসহযোগ আন্দোলন চলছে। দেশবাসী গান্ধীজির পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে চলেছে। দেশ স্বাধীন করতে হবে, তবে বিনা রক্তপাতে। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার জন্য অনেক ভারতীয় ব্যবসায়ী তখন স্থায়ীভাবে ডেরা বাঁধলেন বার্মাতে। বার্মাই তখন তাদের স্বদেশ। তাদের মধ্যেই একজন ছিলেন রাজামণির বাবা। তিনি বার্মায় একটা সোনার খনির মালিক ও বার্মার প্রতিপত্তিশীল ব্যক্তিদের মধ্যে একজন। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে সুখে দিন যাপন করলেও মাতৃভূমিকে তিনি মন থেকে মুছে ফেলতে পারলেন না। নিয়মিত আর্থিক সহায়তা পাঠিয়ে পরোক্ষভাবে যুক্ত হয়ে থাকলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে। কোন স্বাধীনতা সংগ্রামী বার্মাতে কোনো বিশেষ কাজে আসলে তার আতিথেয়তা গ্রহণ করতেন। এহেন দেশপ্রেমিকের কাছে ভগৎ সিং এর মৃত্যু সংবাদ স্বভাবতই মর্মান্তিক। বিমর্ষ বাবাকে কোনো প্রশ্ন করতে ইচ্ছে করলো না রাজামণির। তবে পরের দিন সংবাদ পত্রিকা পড়ে জানতে পারলেন ভগৎ সিং এর পরিচয়, তার বীরত্ব, তার আত্মবলিদান, তার দেশপ্রেম। শৈশবের অনেক ছোট ছোট ঘটনা অনেক গভীর দাগ কাটে আমাদের জীবনে। অজান্তেই আমাদের ব্যক্তিত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজামণির সাথেও তার ব্যতিক্রম হলো না। তার অজান্তেই ভবিষ্যৎ সম্ভাবনার যে বীজ সেদিন পতিত হয়েছিল তার মনে, সেই বীজের মহিরুহে রূপান্তরিত হতে তখনও বেশ কিছু বছর বাকি। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। তারপর একদিন এক আগন্তুক রাজামণিকে প্রশ্ন করে, তোমার হাতে ওটা কি? রাজামণি বলে, বন্দুক। বন্দুক দিয়ে কি করবে তুমি? ইংরেজদের গুলি করব। কিন্তু এখানে তো কোনো ইংরেজ নেই। জানি, তবে আসলে গুলি করব। কেন? গুলি কেন করবে? ওরা দুষ্টু লোক, ভারতীয়দের উপর অত্যাচার করে। ঈষৎ হেসে রাজামণির মাথায় হাত রাখলেন সেই আগন্তুক। সস্নেহে তার হাত থেকে খেলনা এয়ার গানটা নিয়ে বললেন, ঠিক বলেছ মা, ওরা খারাপ লোক, ওদের তাড়াতে হবে, তবে গুলি করে নয়। তুমিও যদি ওদের মতো হাতে অস্ত্র তুলে নাও, তাহলে তোমার আর ওদের মধ্যে কি পার্থক্য রইল? আমরা লড়াই করব, কিন্তু হিংসা করে নয়। তুমি দেখো মা, আমরা ঠিক জয়ী হব। কিন্তু আগন্তুকের প্রভাবশালী ব্যক্তিত্ব ও স্নেহমাখা হাসি ক্ষণিকের জন্য মোহিত করে দিয়েছিল রাজামণিকে। প্রত্যুত্তরে সেদিন আর কিছু বলা হয়নি তার। বাবা ছুটে এসে বললেন, ওনাকে প্রণাম করো মা, আমাদের পরম সৌভাগ্য, উনি আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন। রাজামণি পরে জেনেছিল সেদিনের সেই অতিথির নাম শ্রী মোহনদাস করমচাঁদ গান্ধী।
এভাবেই কেটে যায় আরো বেশ কয়েক বছর। রাজামণির বয়স তখন 15। স্কুল ফেরত বাড়ি ফেরার পথে একটা দেওয়াল লিখনের দিকে দৃষ্টি আকর্ষিত হলো তার। নেতাজি সুভাষচন্দ্র বোস আসছেন রেগুনে। সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল রাজামণির। এক ছুটে বাড়ি গিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে খুলে বসলো তার গোপন ডায়েরিটা। ডায়েরির প্রতিটা পাতায় সংবাদ পত্রিকা থেকে সযত্নে কাটা নেতাজির বিভিন্ন ছবি। তার বরাবরের বিশ্বাস, এই মানুষটাই পারেন দেশকে স্বাধীন করতে। বেতারে তার বক্তৃতা শুনে মনে হয়েছে শক্তিশালী ব্রিটেনের সাথেও লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে নেওয়া সম্ভব। মনে যদি দেশভক্তি থাকে, প্রয়োজনে ভগৎ সিং এর মতো আত্মবলিদান দেওয়ার মতো মানসিকতা থাকে, যদি সমস্ত ভারতবাসী নিঃস্বার্থভাবে কাঁধে কাঁধ রেখে লড়াই করে, তবে সুদিন দূর নয়, ভারত স্বাধীন হবেই। রাজামণির এক ফোঁটা চোখের জল ডায়েরির পাতায় পড়ে যেন বলে দিল, অবশেষে অপেক্ষার অবসান। শৈশবের সেই বীজ তার ডালপালা শাখা প্রশাখা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তার মহিরুহে পরিণত হওয়া এখন কেবলই অপেক্ষার অবসান মাত্র। রাজামণি সেদিন স্কুল গেল না। স্কুলের পোশাক পরে দুপাশে বিনুনিতে লাল ফিতে বেঁধে পিঠে স্কুল ব্যাগ নিয়ে উপস্থিত হলো নেতাজির সমাবেশে। বয়স ও উচ্চতা কম হবার সুবাদে সামনের দিকে আসনে বসার সুযোগ পেতে অসুবিধা হলো না। অবশেষে সেই সময় উপস্থিত। রাজামণি থেকে 20 ফিট দূরত্বে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস। শিহরিত হয়ে উঠল রাজামণির সমস্ত শরীর। নেতাজি বললেন, স্বাধীনতা বড় মূল্যবান প্রাপ্তি। আমাদেরকে এর মূল্য পরিশোধ করতে হবে নিজেদের রক্ত দিয়ে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উপস্থিত জনগণ নেতাজির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হুঙ্কার করে বলে উঠল, জয় হিন্দ। রাজামণি সম্মোহিত হয়ে শুনল সব। সমাবেশ শেষে একটি দান বাক্স রাখা হলো মঞ্চে। সাধারণ মানুষের উদ্দেশ্যে আবেদন জানানো হলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে। সংগৃহীত অর্থ INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজ এর কাজে ব্যবহৃত হবে। সকলে তাদের সামর্থ্য মতো দান করলেন, কিন্তু সবার বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখলেন একটি ছোট্ট 15 বছরের মেয়ে নিঃশব্দে মঞ্চে উঠে তার সমস্ত সোনার অলংকার খুলে রেখে আসলো দান বাক্সে। স্কুল অনেকক্ষণ আগেই ছুটি হয়ে গেছে। ভয়ে ভয়ে বাড়ির দিকে পা বাড়ালেন রাজামণি। বাড়ি ঢোকার পথে বাড়ির বাইরে তার চোখে পড়ল একজোড়া অপরিচিত গামবুট। আশ্চর্য হতে এখনো কিছুটা বাকি ছিল তার। বাড়ির ভিতরে প্রবেশ করে সে দেখল বসবার ঘরে বাবার সাথে বসে আছেন স্বয়ং নেতাজি। হাসি হাসি মুখ, হাতে চকচক করছে রাজামণির সোনার গয়নাগুলো। তিনি কাছে ডাকলেন রাজামণিকে। তারপর আলতো করে তার পিঠ চাপড়ে বললেন, গয়নাগুলো তুমি রাখো মা। দেশের থেকে এত দূরে থেকেও তোমার চোখে যা দেশপ্রেম দেখেছি, তার কাছে
এই গয়না নিতান্তই মূল্যহীন। যোগ্য পিতার যোগ্য সন্তান তুমি। যে দেশকে কখনো চোখেও দেখনি, সেই দেশের প্রতি এতটা একাত্মবোধ, আমি অভিভূত। কথা দিচ্ছি মা, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাব মাতৃভূমির স্বাধীনতার জন্য, যাতে তোমরা নিঃশ্বাস নিতে পারো স্বাধীন ভারতবর্ষে। সযত্নে গয়নাগুলো রাজামণির হাতে তুলে দিলেন নেতাজি। অভিমানী রাজামণি সেগুলো পুনরায় নেতাজির হাতে দিয়ে দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ালো। সমীহপূর্ণ অথচ তৃপ্ত কণ্ঠে বলল, ভারতবর্ষ যতটা আপনার, ততটা আমারও। আমার সমান অধিকার আছে এই লড়াইয়ে অংশ নেওয়ার। আমার দান আপনাকে গ্রহণ করতেই হবে, এবং আমি নিজেও সক্রিয়ভাবে এই স্বাধীনতা সংগ্রামে অংশ নিতে চাই। অনুগ্রহ করে আমাকে প্রত্যাখ্যান করবেন না। হতবাক নেতাজি রাজামণি ও তার বাবার দিকে চেয়ে রইলেন। বাবার চোখে বিন্দুমাত্র অপ্রস্তুতি বা আশঙ্কা নেই, বরং একজন সত্যিকারের দেশপ্রেমিক হওয়ার দরুন তিনি তার মেয়ের প্রতি গর্ব অনুভব করেছেন। দীর্ঘ সময় ধরে কম বয়স ও পড়াশোনার দোহাই দিয়েও যখন কোনো লাভ হলো না, তখন শেষমেশ রাজি হতেই হলো নেতাজিকে। আজাদ হিন্দ ফৌজের আহত সৈনিকদের শুশ্রূষার কাজে তিনি নিয়োগ করলেন রাজামণিকে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, আজ থেকে তুমি আমার সরস্বতী। হঠাৎ একদিন রাজামণি দেখে 10 নম্বর বেডের পেশেন্টটা তার বেডে নেই, অথচ তাকে পই পই করে বলা হয়েছে তার বিশ্রামের প্রয়োজন। বিচলিত হয়ে এদিক ওদিক দেখতে লাগলো রাজামণি। রাজামণি সবে 16 পা দিয়েছে। বিগত 8 মাস রেগুন থেকে 7 কিলোমিটার দূরে একটি অস্থায়ী সেনা চিকিৎসা কেন্দ্রে কাজ করছে সে। এজন্য যথাযথ নার্সিং ট্রেনিং নিতে হয়েছে তাকে। বর্তমানে নিজের কাজে সে যথেষ্ট পারদর্শী। তার কাজটাও স্বাধীনতা সংগ্রামেরই একটি অঙ্গ, তা যদিও সে জানে, কিন্তু এমনটা তো সে চায়নি। হয়তো নিয়তিতে এভাবেই দেশ সেবা করা লেখা আছে তার। 10 নম্বর বেডের পেশেন্টের খোঁজ করতে গিয়ে জানালা দিয়ে খানিকটা দূরে একটা আশ্চর্যজনক জিনিস চোখে পড়ল তার। আজাদ হিন্দ ফৌজের একজন সৈনিক গোপনে একজন ব্রিটিশ সৈনিকের সাথে কথা বলছে এবং সন্তর্পণে কিছু কাগজপত্র হস্তান্তর করছে। ব্যাপারটা সন্দেহজনক। তৎক্ষণাৎ রেগুনের দিকে রওনা দিল রাজামণি। হেডকোয়ার্টারে খবর দিতে হবে। অবশেষে ইচ্ছে পূরণ হলো রাজামণির। আর চিকিৎসা কেন্দ্র নয়, এবার সরাসরি আজাদ হিন্দ ফৌজের হয়ে কাজ করার সুযোগ এলো তার। রেগুনে নেতাজির সাথে সাক্ষাৎ করে সমস্ত ঘটনা বলার পর নেতাজি তার বিশ্বস্ত সঙ্গীদের এই ঘটনার তত্ত্বাবধানের দায়িত্ব দিলেন এবং রাজামণির কাজে খুশি হয়ে তাকে ঝাঁসির রানী রেজিমেন্টের অংশ হওয়ার প্রস্তাব দিলেন। এই সুযোগের জন্যই দীর্ঘকাল প্রতীক্ষা করেছিলেন রাজামণি। তার মুখের হাসি বলে দিল সে প্রস্তুত। এরপর শুরু হলো কঠোর ট্রেনিং। রোদ, বৃষ্টি, ঝড় কোনো কিছুতেই ট্রেনিং এর সময়সূচির নড়চড় হতো না। দৌড়, বিভিন্ন রকমের বন্দুক চালানো, আত্মরক্ষার নানান পদ্ধতি ইত্যাদি।
ট্রেনিং এর সুবাদে রাজামণি হয়ে উঠতে লাগলো ঝাঁসির রানী রেজিমেন্টের একজন সুদক্ষ সৈনিক। ট্রেনিং চলাকালীন তার পরিচয় হয় তার রেজিমেন্টের আর একজন সৈনিক দুর্গার সাথে, এবং খুব শীঘ্রই তারা একে অপরের প্রিয় বান্ধবীতে পরিণত হয়ে যায়। রাজামণি আর দুর্গার মধ্যে দুটি বিষয়ের খুব মিল ছিল। প্রথমত তাদের অপরিণত শারীরিক গঠন, এবং দ্বিতীয়ত তাদের সুন্দর লম্বা চুল। ট্রেনিং এর আগে ও পরে তারা একে অপরের চুল বেঁধে দিত। সেদিন ট্রেনিং এর পর দুর্গাকে রাজামণির চুলের জট ছাড়াতে দেখে ব্যঙ্গ করে বললেন নেতাজি, সামনে ব্রিটিশ সৈন্য এসে পড়ল, তোমরা যুদ্ধ করবে নাকি চুল সামলাবে? পরদিন সকালে ট্রেনিং লাইনে তাদের দুজনকে দেখে তো সবাই আশ্চর্য হয়ে গেল। দুজনেরই চুল ছেলেদের মতো করে কাটা। দেখে নেতাজি মৃদু হাসলেন, বললেন, তোমাদের আর ট্রেনিং এর দরকার নেই, আমার চেম্বারে এসে দেখা করো। আই হ্যাভ আ মিশন ফর ইউ। রাজামণির নাম এখন মণি। সে আর দুর্গা এখন বার্মার ব্রিটিশ আর্মি ক্যাম্পে থেকে সৈনিকদের ফাইফরমাস খাটে। চা, জল আনা, ইউনিফর্ম পরিষ্কার, জুতো পলিশ ইত্যাদি। ছোট চুল, অপরিণত শারীরিক গঠন, সাদা জামা ও হাফ প্যান্টের জন্য বোঝার উপায় নেই যে তারা আসলে ছেলে নয়। ক্যাম্পে সব সময় কড়া পাহারা, কিন্তু বাচ্চা ছেলে বলেই হোক বা অল্প সময়ে সবার বিশ্বাসভাজন হওয়ার জন্যই হোক, তাদের সব জায়গায় অবাধ প্রবেশ ছিল। তাদের প্রধান কাজ ছিল ব্রিটিশ ক্যাম্পের সমস্ত গোপন তথ্য আজাদ হিন্দ ফৌজ ক্যাম্পে পৌঁছানো। শুধু তথ্যই নয়, প্রয়োজনে ব্রিটিশ ক্যাম্পের অস্ত্র শস্ত্র চুরি করে পাচার করা। বার্মার স্থানীয় মানুষ সমর্থন করতেন নেতাজিকে, তাই তাদের সাহায্যেই অস্ত্র ও খবরাখবর পাচার হতো আজাদ হিন্দ ফৌজ ক্যাম্পে। কাজটা বিপজ্জনক, কিন্তু রাজামণি বা দুর্গা কারুরই সাহসের অভাব ছিল না। কিন্তু একদিন দুর্গা ধরা পড়ল। হেডকোয়ার্টারের ভিতরে কিছু কিছু জরুরি কাগজপত্র চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল সে। অনেক মার খেয়েও কোনো কথা বেরোলো না তার মুখ দিয়ে। এমনকি রাজামণি যে তার সঙ্গী সেটাও কাউকে জানতে দিল না সে। অবশেষে তাকে হেডকোয়ার্টার থেকে কিছুটা দূরে অন্য একটা ক্যাম্পের বন্দিশালায় আটক করে রাখা হলো। এদিকে প্রিয় বান্ধবীর জন্য অস্থির হয়ে উঠতে লাগলো রাজামণি। দিন রাত ভাবতে লাগলো কিভাবে দুর্গাকে উদ্ধার করা যায়। অবশেষে একদিন সুযোগ এলো। দুর্গাকে কোথায় রাখা হয়েছিল সে খবর আগেই জোগাড় করা হয়ে গিয়েছিল। স্থানীয় একদল সাফাই কর্মী মাসে একবার করে সেখানে যেত ক্যাম্পের সাফাই করতে। এরকম এক সুন্দর সুযোগের অপেক্ষাতেই তো ছিল রাজামণি। বেশভূষা বদলে সেই সাফাই কর্মীদের দলে মিশে গিয়ে ক্যাম্পে প্রবেশ করলো সে। দুর্গাকে খুঁজে পেতে দেরি হলো না। এবার শুধু সঠিক সময়ের অপেক্ষা। পাহারা একটু হালকা হতেই চুলের ক্লিপ দিয়ে তালা খুলে ফেললো রাজামণি। এই বিদ্যা তাকে ট্রেনিং এর সময়ই শেখানো হয়েছিল। দুর্গাকে মুক্ত করে সুযোগ বুঝে তারা দৌড়ে পালালো ক্যাম্পের থেকে। কিন্তু সাথে সাথেই উপস্থিত সৈনিকদের চোখে পড়ে যায় তারা।
সৈনিকরাও তাদের পিছু নেয়। বেশ কিছুক্ষণ তাড়া করেও যখন তাদের ধরা সম্ভব হয় না, তখন গুলি চালায় ব্রিটিশ সৈনিক। একটা গুলি রাজামণির পায়ে এসে লাগে, সে লুটিয়ে পড়ে মাটিতে। অনেক জোড়াজুড়ি সত্ত্বেও বান্ধবীকে ছেড়ে পালিয়ে গেল না দুর্গা। কোনো রকমে রাজামণিকে টেনে তুলে পাশের জঙ্গলে গা ঢাকা দেয় তারা। তাদের পিছু পিছু ব্রিটিশ সৈনিকরাও জঙ্গলে প্রবেশ করলে কোনো মতে একটা গাছের উপর উঠে আত্মগোপন করে তারা। টানা 3 দিন তাদের গাছের উপরেই থাকতে হয়। কথায় আছে, গুলির দাগ একজন সৈনিকের কাছে মেডেলের থেকেও বড়। কিন্তু ওই 3 দিন একজন 16 বছরের মেয়ের পক্ষে গুলিবিদ্ধ অবস্থায় গাছের উপর আত্মগোপন করে থাকাটা কতটা বেদনাদায়ক তা বলে প্রকাশ করা সম্ভব নয়। 3 দিন পর ব্রিটিশ সৈনিকরা হাল ছেড়ে চলে গেলে যখন তারা নিচে নেমে আসে, তখন রাজামণির গুলিবিদ্ধ পায়ে আর কোনো সাড় নেই। দুর্গার কাঁধে ভর করে নিজ ক্যাম্পে পৌঁছতে লাগলো আরো একদিন। সবাই ধরেই নিয়েছিল তারা হয়তো তাদের 2 সাহসী খুদে গুপ্তচরকে কোনো দিন জীবিত অবস্থায় ফিরে পাবে না। কিন্তু তাদের সাহস ও দেশপ্রেমের কাছে মৃত্যুও মাথা নত করতে বাধ্য হয়েছিল সেই দিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাজামণি সপরিবারে ভারতে ফিরে আসেন ও তামিলনাড়ুর চেন্নাইতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 2018 সালের 13ই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নেতাজির প্রিয় সরস্বতী রাজামণি। দেশের স্বাধীনতা সংগ্রামী বলুন বা দেশের কঠিনতম গুপ্তচর, কোনোভাবেই আমরা বা আমাদের ইতিহাস তাকে মনে রাখিনি। কি কারণ তার, সে বিবেচনা না হয় আপনাদের উপরেই ছাড়লাম।